ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কেন্দ্রীয় ছাত্রনেতা হওয়া যাবে। 18 সালে হয়তো নির্বাচন হবে, একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে, আমরা ক্ষমতায় যাব। টুডে অর টুমরো শেখ হাসিনা পতন হবে, কিন্তু কবে হবে এটা আমরা জানি না, কিন্তু হবেই হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেক্সট বিডি প্রেজেন্টস স্পেশাল পডকাস্ট সিজন 1 এপিসোড 4-এ আমরা আজকে পেয়েছি একজন বিনয়ী এবং খুব তুখোর একজন ছাত্রনেতাকে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের আহ্বায়ক এবং তিনি সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করেছেন। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন শেখ তানভীর বারী হামিম। হামিম, কেমন আছেন? জি, আল্লাহর রহমত ভালো। কেমন চলছে দিনকাল? এই সদ্য ডাকসু নির্বাচন শেষ হলো, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, এখন কেমন লাগছে? সব মিলিয়ে কেমন ফিলিংস? না, আসলে ডাকসু নির্বাচনে গত 20 দিন যাবত অনেক ব্যস্ততার ভিতর সময় কেটেছে। তো এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দিন থেকে কিছুটা বিশ্রামে ছিলাম। এখন তো আবার ক্যাম্পাস জীবন, আগে যেমন সাংগঠনিকভাবে কর্মকাণ্ড ছিল, একাডেমিক কার্যক্রম ছিল, সেটি আবার কন্টিনিউ করেছে আজ থেকে। রাজনীতি শুরু কবে থেকে? আসলে আমি ক্লাস 6-এ থাকতে প্রথম ছাত্রদলের ব্যানারে আমার মিছিল করা, সেইখান থেকে শুরু হয়েছে এবং আজকে 2025 চলে, এখন পর্যন্ত কোথাও কোনো গ্যাপ নেই। আচ্ছা, মানে ছাত্রদলই যে করতে হবে এই চিন্তাটা কেন মাথায় আসলো? এটার কোনো কারণ আছে? আসলে আমার পারিবারিকভাবে একটি রাজনৈতিক পরিবার। আমার আব্বা, তিনিও একসময় ছাত্রদল নেতা ছিলেন তার কলেজ জীবনে। পরবর্তীতে তিনি আর ছাত্র রাজনীতি চলমান রাখেনি, তিনি তার ব্যবসায়িক জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু আমার চাচা, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন। তো উনি যখন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তখন আমি ক্লাস 3 বা 4-এ পড়ি। তো আমার ক্লাস 3 থেকে আমার স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কেন্দ্রীয় ছাত্রনেতা হওয়া যাবে। তো সেখান থেকে কিন্তু ক্লাস 3-তে আমার মনে হয় বাংলাদেশের এখন আর কেউ নেই যে ক্লাস 3-তে ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তো সেইখান থেকে হচ্ছে আমার ছাত্র রাজনীতির প্রতি একটি ঝোঁক, যেটা আমি অনেক চেষ্টা করেছি যে একবারে বিশ্ববিদ্যালয় জীবনে যে করবো, কিন্তু বিভিন্নভাবে ক্লাস 6-এ আমার প্রথম ছাত্র রাজনীতি হাতে খড়ি। আচ্ছা, 6-এ তখন কোন কর্মসূচির মাধ্যমে রাজনীতি শুরু হলো? ওই দিন ছিল 26শে মার্চ। 26শে মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বাংলাদেশের একটি বিশেষ দিন, সেই দিনকে লক্ষ্য করে আমি খুলনা জেলা স্কুল ছাত্রদল ব্যানার একটি মিছিল করেছিলাম। যে ছবি থেকে ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ বিভিন্ন ভাইরাল দেখেছি। তো ওই মিছিলটি করার পরের দিন কিন্তু আমি স্কুল থেকে এক প্রকার শোকজ হয়েছিলাম, কেননা স্কুলে তো আসলে ছাত্র রাজনীতি নেই, আপনি জানেন। অনেক আগে ছিল, তখনকার ছিল না, তখন আওয়ামী লীগ আমল তখন থাকার প্রশ্নে ওঠে না। কিন্তু আমার সেখান থেকে একটি অনুপ্রেরণা পেয়েছিলাম যে ওই যেদিন আমি মিছিল করলাম তার একদিন পরে তৎকালীন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন আরাফাত বিল্লাহ খান, যে তিনি আমাকে ফোন করেন যে তুমি একটি মিছিল করেছো। দেখলাম তার আগে কিন্তু তার সাথে আমার কোনো পরিচয় নেই, যে সামহাও ওই ছবি বা ভিডিওটি তিনি পেয়েছেন, তিনি আমাকে ফোন করেন। পরবর্তীতে তৎকালীন সময় কেন্দ্রীয় ছাত্রদলের যে সেক্রেটারি ছিল আকরামুল হাসান মিন্টু, উনি আমাকে ফোন করেন। সেই সময় থেকে কিন্তু আমি একটি স্কুল পর্যায়ে ছিলাম, কিন্তু কেন্দ্রের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক স্থাপন হয়। সেইখান থেকে আমার পথ চলা। এরপরে স্কুল জীবন শেষ করে যখন কলেজে উঠলাম, খুলনা সিটি কলেজ, খুলনা সরকারি সিটি কলেজে ছাত্রদল করেছি, সেখানে কমিটি হয়নি। এইচএসসি পরীক্ষা দেওয়ার 2 মাস পরে খুলনা মহানগর ছাত্রদলের কমিটি হয়েছিল, সেখানে আমি সাহিত্য প্রকাশনা সম্পাদক পদটি পেয়েছিলাম। তার 1 মাস পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার 1 মাস পূর্বে নিরাপদ সড়ক আন্দোলন চলমান ছিল। সেই নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু আমি একমাত্র খুলনায় কলেজ পড়ুয়া ছাত্র যার নামে মামলা হয়েছিল। অন্য সব খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 13 জনের নামে মামলা হয়েছিল এবং 14 জন আসামি ছিল, তার ভিতরে আমাকে 5 নম্বর আসামি করা হয়েছিল, যে একটি কলেজের ছাত্র ছিল তখন। তো পরবর্তীতে ওই দিনই কিন্তু এক রাতের ব্যবধানে আমি ঢাকায় পালিয়ে চলে আসি, কারণ ওই সময় গণবাহিনী অভিযান চালিয়েছিল আমার বাড়িতে, যৌথ বাহিনীর অভিযান চলেছিল, আমি পালিয়ে চলে আসি। তার 1 মাস পর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। এই যে মানে ছোটবেলা থেকেই যে রাজনীতির প্রতি ঝোঁক এবং এই যে মানে অবিরাম পথ চলা, তারপরে একটা সময় যে হাসিনার ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয়ে সরাসরি রাজনীতি করা, পরে জুলাই অভ্যুত্থান হলো, মানে ইনার শক্তিটা কোথায়? মানে ভেতরকার শক্তিটা আসলে কোথা থেকে আসতো? আসলে এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার, কেননা আপনি যখন ধারণা করবেন, দেখেন আমরা যে সময় ছাত্র রাজনীতি শুরু করেছি ক্লাস 6 থেকে ধরেন, তখন কত সাল, ক্লাস 6 2012 সাল, জি, এরপরে 13 বা 14 সালের নির্বাচন, তখনও একটা সম্ভাবনা ছিল। কিন্তু 14 সাল কেটে যাওয়ার পরে আবার 18 সালে নির্বাচন হবে। অর্থাৎ আমি যখন কলেজে পড়ি, 17 সালে কলেজে ফার্স্ট ইয়ার উঠেছি, তখনও কিন্তু একটি সম্ভাবনা দেখেছি যে 18 সালে হয়তো নির্বাচন হবে, একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে, আমরা ক্ষমতায় যাব। কিন্তু সে 18 সালের পর কিন্তু আর কেউ কোনো আশার বাণী দেখতো না। সেইখানে কিন্তু আমরা একটা স্পিরিচুয়াল শক্তি ধারণ করতাম, স্পিরিচুয়ালিটি ধারণ করতাম, যে টুডে অর টুমরো
যেহেতু একটু অন্যায় হচ্ছে, একটি স্বৈরাচার থেকে ফ্যাসিবাদে রূপান্তরিত হচ্ছে একটি গভর্নমেন্ট, এবং আনইলেক্টেড গভর্নমেন্ট একটি ফ্যাব্রিকেটেড নির্বাচনের মাধ্যমে একটি রাতে ভোট করছে তারা, সুতরাং তাদের পতন হবেই। এই ধরনের চিন্তা শক্তিকে সামনে রেখে কিন্তু আমরা পথ চলেছি, এবং আমরা সবসময় বিশ্বাস করতাম টুডে অর টুমরো শেখ হাসিনা পতন হবে, কিন্তু কবে হবে এটা আমরা জানি না, কিন্তু হবেই হবে। এইটা কিন্তু আমাদের এই স্পিরিচুয়ালিটিটা আমাদেরকে অনেকাংশে ইন্সপায়ার করতো। জি, জুলাইতে যে আমরা শেষ পর্যায়ে একদম আগস্টে গিয়ে যে একদম মারমার কাট কাট মানে ডু আর ডাই গেমে চলে গেলাম, তো যদি শেখ হাসিনা পতন না হতো তাহলে হামিমের পরিণতি কি হতো? আসলে বাংলাদেশে আপনি দেখেন প্রায় 10 লক্ষ তরুণ প্রজন্ম কিন্তু সরাসরি রাজপথে ছিল প্রথম দিকে। আর আমি মনে করি তাদের যে অবস্থা হতো হয়তো তার থেকে একটু বেশি খারাপ অবস্থা হতো, কিন্তু সবারই সমান অবস্থা হতো এভারেজ। কেননা সকলে কিন্তু বুক চিতিয়ে আপনার 2 হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে। আর এখানে যেহেতু আমরা ছাত্রদলের রাজনীতি করি, সুতরাং আমার মনে হয় যে যারা নন পলিটিক্যাল রয়েছে তাদের আগেই আমাদেরকে আগে ধরতো, যারা রাজনীতির সাথে সংযুক্ত এরপরে তাদেরকে ধরতো না, বিষয়টি এমন নয়। কেননা তারা কিন্তু অনেক বেশি সাহসিকতার ভূমিকা দেখিয়েছে। বিশেষ করে আমরা দেখেন, আমরা গত 17 বছর বিভিন্ন সময় আমরা আন্দোলনকে কনসিকুয়েন্টলি চলমান রেখেছে, এটা বাস্তবতা। কিন্তু এই আন্দোলনে ইটি কিন্তু টেনেছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এই বাংলাদেশের আপামর জনতা, যেটা আমরা একটি পর্যায়ে নিয়ে গেছি, কিন্তু সে পর্যায়ের শেষ বা ইটি টেনেছে এই বাংলাদেশের আপামর জনতা। সুতরাং আমার মনে হয় যে শেষ পর্যায়ে যদি শেখ হাসিনা কোনোভাবে টিকে যেত, সেক্ষেত্রে সারা বাংলাদেশের উপর এক ধরনের সাপ্রেশন কিন্তু নেমে আসতো। বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তারা খুব বেশি সাপ্রেস হতো। আচ্ছা, এই কি মনে হয়, আপনারা তো একদম সাথে থেকে কাজ করেছেন, এই যে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, স্টুডেন্ট একটা মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিভাবে গণবিস্ফোরণে রূপ নিল? এটার ইনার স্ট্র্যাটেজিটা কি ছিল? আসলে দেখুন, এটা অনেকে বলে যে একটি ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই আন্দোলনকে সফল করেছে, এগুলো আমার কাছে মনে হয় ভুয়া। কেননা আমরা অনেক সময় যদি প্ল্যান ওয়াইজ যদি একটি আন্দোলনকে গণ অভ্যুত্থানকে সফল করা যেত, তাহলে তো আমরা বহু পূর্বেই আমরাই সফল হতাম সর্বপ্রথম, আমাদের সাধারণ জনগণ লাগতো। কারণ আমাদের যে নেতাকর্মী রয়েছে আমরা কিন্তু তাদেরকে দিয়ে শেখ হাসিনাকে পতন করতে হতাম। তো আপনি দেখুন, কোনো ম্যাটিকুলাস ডিজাইন না এখানে। যখনই শিক্ষার্থীদের মেরে ফেলা হয়েছে, যখনই শিক্ষার্থীদের পেটে টান পড়েছে, অর্থাৎ তারা দেখেছে তাদের চাকরি ক্ষেত্র, যে একজন মানুষ আপনি যে পলিটিক্যাল, সে পলিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা থেকে সে কিন্তু প্রতিবাদ করে, কিন্তু যে মানুষটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না, সে কী ভাববে যে আমি 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারলেই হচ্ছে। এটাই তো অ্যাজ এ জেনারেল মানুষ চিন্তা করে। তারা যখন দেখলো যে আমার এই যে পরিবার নিয়ে 2 মুঠো ভাত খাবো, সেই পর্যায়ে আমাকে রাখা হচ্ছে না কোটার কারণে, তখন কিন্তু তারা রাজপথে নামলো। এবং একটা পর্যায়ে তারা দেখলো এটি কনসিকুয়েন্টলি মিলে গেল যে পূর্বে দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদ আমাদের দেশে জোর জবর দখল করে রয়েছে, সুতরাং তাকেও পতন করতে হবে। তাকে পতন করলে আলটিমেটলি সব কিছু থেকে আমরা মুক্তি পাবো। সেইখান থেকে আমার মনে হয়েছে যে সবাই এইখান থেকে একটা স্পিরিট পেয়েছে এবং সর্বশেষ ফ্যাসিবাদের পতন হয়েছে। জুলাইতে কি এমন হয়েছে যে হামিম একদম মানে মৃত্যুর একদম কাছাকাছি, আর একটা 1 ফুট আগে পরে থাকলেই হামিমের একটা গুলি লাগতো, বা একদম হামিমের 1 হাত দূরত্বে এক ভাইয়ের গায়ে গুলি লেগেছে? আসলে আমাদের প্রথম যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম কিন্তু আপনার হচ্ছে হামলা হয় 17 তারিখে, 17 জুলাইতে যখন হামলা হয়, তখন সেদিন কিন্তু ওখানে গুলি করা হয়নি, সেখানে টিয়ার গ্যাস মারা হয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল বা সাউন্ড গ্রেনেড মারা হয়েছিল। সুতরাং সেখানে যে টিয়ার গ্যাস লাগলে মরে যেতাম বিষয়টা এমন না, কিন্তু প্রচুর পরিমাণ টিয়ার গ্যাস মারা হয়েছে। এবং আপনি আমার মতন একজন মানুষ, আমি কিন্তু কোনোদিন দেয়াল টপকানি, সেদিন 7-8টি দেয়াল টপকিয়ে কিন্তু আমি রেস্কিউ হয়েছিলাম। এখন অসংখ্য শিক্ষার্থী, আমাদের যে মিছিল ছিল, মিছিলটিকে এক ধরনের স্যান্ডউইচ বানিয়ে পিছন থেকে এবং সামনে থেকে পুলিশ আমাদের ক্রস করে ফেলে, এবং ভিতরে যাওয়ার কোনো জায়গা ছিল না, দেয়াল টপকানো বাদ দিত। শুধু আমাদের দেয়াল টপকাতে হয়েছিল। তার পরের দিন কিন্তু 18 আগস্ট প্রথম 19 জুলাই 19 জুলাই শুক্রবার ছিল, শুক্রবার, হ্যাঁ, শুক্রবারে আমি চলে আসি বসুন্ধরা এলাকায়। ওই দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সবাই ভ্যাকেন্ট হয়ে গেল, বেরিয়ে গেল, আমি চলে আসছি উৎসবটা বসুন্ধরা আবাসিক এলাকায়। সেখানে আমার কাজিন থাকতো, ওরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু 19 তারিখ থেকে স্টেক হাতে নিয়ে নেয়, আপনি জানেন। আমরা যখন শেষ করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাকেন্ট করে, আমরা যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন জায়গায় বাড়িতে চলে যায়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অবস্থান নিই, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি এটাকে রানিং করে। তখন আমি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমি বসুন্ধরা আবাসিক এলাকায় মিছিলে অংশগ্রহণ করি। কাকতালীয়ভাবে সেখানে ছাত্ররা অনেককে দেখতে পেয়েছি, বিশেষ করে আমাদের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান দেখি সেখানে স্লোগান দিচ্ছে, ও সে আমাকে দেখে অবাক, আমিও অবাক যে 2 জন এইখানে কেন। পরবর্তীতে আমরা একসাথে মিছিল করলাম, সেখানে মিছিলের একটা পর্যায়ে যে ছেলেরা ব্যারিকেড দিয়ে দিয়েছে, ঠিক রাস্তার অপর প্রান্তে যুবলীগ ছাত্রলীগ অস্ত্র উঁচিয়ে বিভিন্নভাবে উল্লাস করছে এবং মাঝে মধ্যে ফাঁকা ফায়ার করছে। এবং আমরা কিন্তু একদম, আমি সেখানে কিন্তু একদম সামনে দাঁড়িয়ে আমি বিভিন্নভাবে স্লোগান দিচ্ছি।
সেইখানে এক পর্যায়ে তারা যখন আমরা বিভিন্নভাবে ধাওয়া দেওয়ার চেষ্টা করছি, তারা নড়ছে না এবং তারা ফায়ার করছে এবং আমরা দেখছি বিভিন্ন ছাদের উপর থেকে বিভিন্নভাবে পিস্তল তাক করে আছে, অর্থাৎ যে কোনো সময় গুলি করবে। ঠিক এর মধ্যে কিন্তু আমরা দেখলাম একটি হেলিকপ্টার, র্যাবের হেলিকপ্টার, একটি পুলিশের হেলিকপ্টার, একদম গেমের স্টাইলে, আমরা যেমন ভাইস সিটি গেম খেলছি গেমের স্টাইলে দুই পাশ থেকে জিগজাগভাবে আসলো, এসে সমান উপর থেকে প্রথম অংশে তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করলো, এরপর গুলি করেছে। সেই টিয়ার গ্যাসের সামনে কিন্তু কেউ দাঁড়াতে পারেনি, কারণ এইটা কিন্তু বাংলাদেশের প্রথম যে হেলিকপ্টার দিয়ে আক্রমণ করা হচ্ছে। আগে কিন্তু আমরা দেখিনি যে হেলিকপ্টার দিয়ে, এবং সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এখানে যদি রাস্তাটা হেলিকপ্টার থেকে পানি মেরেছে আগুন নেভাই, ফার্স্টে টিয়ার গ্যাস মারলো এবং আমি তো বুঝতে পারতেছি না গুলি করছে না টিয়ার গ্যাস, প্রথমে টিয়ার গ্যাস মারছে। আমি তখন একটি ছাউনির নিচে যে আশ্রয় নিই, কারণ সবাই রাস্তা তখন ফাঁকা হয়ে গেছে, সবাই আশ্রয় করছে, কারণ উপর দিয়ে একটা গুলি লাগলে তো সে ওইখানে মারা যাবে। পরবর্তীতে একটি দোকানের দোতলায় আমি অবস্থান নিই, সেখানে দেখলাম নর্থ সাউথে অনেকগুলো মেয়ে তারা অবস্থান নিচ্ছে এবং হাউমাউ করে কাঁদছে। কেননা দেখুন, আমরা গত 5-6 বছর যখনই আন্দোলন হয়েছে পল্টনে বারংবার এই ধরনের কিন্তু অত্যাচারের শিকার হয়েছি। সেটা রাস্তা থেকে পুলিশ গুলি করেছে বা টিয়ার গ্যাস মেরেছে, কিন্তু টিয়ার গ্যাসের সাথে তো আমরা অভ্যস্ত, যার জন্য আমরা বুঝতেছি যে টিয়ার গ্যাস মারছে, কিছুক্ষণ পর কেটে যাবে। কিন্তু মেয়েরা তো বুঝছে না, কারণ তারা প্রথম কিন্তু এইখানে, তারা কিন্তু হাউমাউ করে কাঁদছে এবং আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আমাদের এখন কি হবে। তারা বিভিন্ন ভয় পাচ্ছে। পরবর্তীতে আমি দেখলাম যে তারা তাদের যে বিভিন্ন পেস্ট নিয়ে আসছে এবং সারা মুখে পেস্ট মাখলো। পরবর্তীতে একটা পর্যায়ে সেখানটা ফাঁকা হলো। সেদিন আমি দেখলাম যে বসুন্ধরা আবাসিক এলাকাটা মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধের একটা মঞ্চ। আমরা মুক্তিযুদ্ধে দেখেছি বিভিন্ন বাড়িঘর দিয়ে যারা মুক্তিবাহিনী ছিল তাদেরকে সহযোগিতা করা হতো। পুরো বিল্ডিং, সারি সারি বিল্ডিংয়ের উপর থেকে কাগজ ছুঁড়ে মারছে যে আগুন জ্বালিয়ে যেন ওই গ্যাসটা কেটে যায়। সুতরাং সেদিন আমার অনেক ধরনের একটি উপলব্ধি হলো, কারণ পূর্বে 71-এ বিভিন্ন সিনেমা মুভিতে দেখেছি যে পরিবেশগুলো, সেগুলো মনে হলো যে বাংলাদেশে ঘটছে। পরবর্তীতে ওই দিনই আসলে সব থেকে মারাত্মক হয়নি। পর দিনগুলোতে আমরা গেরিলা বাহিনীর মতো বিভিন্ন সময় আন্দোলন উঠেছি। বিভিন্ন সময় আন্দোলন করতে যে আমি দেখেছি আমার পাশে লাশ পড়ে আছে ক্যারান ইউনিভার্সিটির সামনে, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটির সামনে আমরা দেখেছি যে 5-7টা করে লাশ পড়ে যাচ্ছে। তো এই আসলে আমাদের এতগুলো। আচ্ছা, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি এত বড় একটা মানে এত ভাইটাল একটা রোল প্লে করলো, তারপরে এই অভ্যুত্থানের পরে প্রাইভেট ইউনিভার্সিটির কেন কোথাও কোনো জায়গা নেই? ওদের রাজনৈতিক দলেও নেই, সরকারেও নেই, কোনো কিছুতেই নেই, কারণ কি? আসলে আমার মনে হয়েছে, দেখুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আন্দোলনটা শুরু করেছি, স্টার্টিংয়ের ড্রাইভিং সিটে প্রথমে আমরা ছিলাম। পরবর্তীতে আমরা যখন বিভিন্নভাবে ফেল করেছি, বিভিন্ন পরিস্থিতিগত কারণে আমরা ফেল করেছি, তাৎক্ষণিক ফেল করেছি, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি সেই ড্রাইভিং সিটটা কন্ট্রোল করেছে, তারা টেনে নিয়ে গেছে এবং সর্বশেষ বাংলাদেশের সর্বস্তরের জনগণ ধরে নিয়েছে। কিন্তু আমাদের আমরা অত্যন্ত বিশ্বাসের সাথে লক্ষ্য করলাম 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখলাম একটি উপদেষ্টা মণ্ডলী গঠন হলো, যেখানে আন্দোলনের পক্ষে সত্যির একটি অংশ 2-3 জন সেই সরকারে অন্তর্ভুক্ত হলো। তখনই কিন্তু এই আন্দোলনের পক্ষে সত্যিতে একটি বিভাজনের তৈরি হয়েছে। সেই বিভাজন একটা পর্যায়ে যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল বা বিভিন্ন স্টেকরা বঞ্চিত হয়েছে। আমরা ছাত্রদল যেমন একটা বড় অংশ আমরা রোল প্লে করেছি, অনেক বড় রোল প্লে করেছি, বিএনপি অনেক বড় রোল প্লে করেছে, কিন্তু উপদেষ্টা মণ্ডলী কিন্তু তাদেরকে নেওয়া হয়নি, বলা হয়নি। এমনকি ছাত্রদলের কাউকে কিন্তু ওই যে বিভিন্ন যে সমন্বয় করা ছিল সেই সব জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। আবার একই সাথে আমরা দেখলাম যে উপদেষ্টা মণ্ডলীতে যারা গিয়েছে তারা যে কিন্তু তাদের এই যে যারা অবদান রেখেছে তাদেরকে ভুলে গিয়েছে। বিভিন্নভাবে তাদের অবদানকে যে মূল্যায়ন করা, হ্যাঁ অবদান রেখেছে বলে যে তাকে বাড়ি দিতে বিষয়টা এমন না, কিন্তু মূল্যায়ন করা। তারা ওইখানে বসে তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম একটি দল গঠন করলো। সেই দল গঠনে কিন্তু আমরা দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটি স্টেক নেই বললেই চলে। একইভাবে তারা যে একটি ছাত্র সংগঠন করলো, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি যেদিন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 5ই আগস্টের পরে এই প্রথম একটি ছাত্র সংগঠনকে কেন্দ্র করে, কমিটি গঠনকে কেন্দ্র করে মারামারি হয়। আপনি মনে আছে কিনা? এই প্রথম কিন্তু যারা আন্দোলনের পক্ষে শক্তি ছিল তারাই এমন একটি পরিবেশ তৈরি করলো যে যেন পূর্বে ছাত্রলীগের পরিবেশ ফিরে এসেছে। নিজেদের ভিতর অনেক মারপিট করলো, সেখানে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু মারপিটের শিকার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা এটা প্রতিবাদ জানিয়েছিলাম ওই সময়। তার কয়েকদিন পর দেখলাম এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে সার্জিস আলম গেলেন, অথবা কেউ একটা গিয়েছিলেন, সেও কিন্তু এখানে এক ধরনের লাঞ্ছনার শিকার হয়েছে। কিন্তু আমরা তো এই বাংলাদেশ চেয়েছিলাম একটু ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা যারা আন্দোলনের শক্তি, বিভিন্ন আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ রক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু এই যে যার যেটুকু সম্মান, যার যেটুকু প্রাপ্য বা যার যেটুকু মূল্যায়ন করা প্রয়োজন, সেটা যে ব্যাহত করা হলো, এর কারণে এই বিভাজন বিভেদ অনেককে শুরু। আচ্ছা, 5ই আগস্ট তো গেল, বিজয় আসলো, তো এরপরে হামিম কি সিদ্ধান্ত নিলেন? যে এরপরে হামিম কি করবেন? দখল করবেন নাকি মানুষের জন্য রাজনীতি করবেন? কি করলেন এবং কি সিদ্ধান্ত নিলেন হামিম? 5ই আগস্টের পূর্বে আমাদের আছে সংগ্রাম ইতিহাস, এবং 5ই আগস্টের পরবর্তীতে আমরা একটা জিনিস দেখেছি, আমাদের কিন্তু অনেকেরই অনেক অপশন ছিল।
এই সরকারের এই উপদেষ্টা পর্যায় থেকে বা সরকারের যারা স্টেক বিভিন্নভাবে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, অমুক কমিটিতে অন্তর্ভুক্ত করে অমুক জায়গার সুযোগ সুবিধা দেবে, কিন্তু আমরা কিন্তু ছাত্রদল একটি ছেলেও কিন্তু সেই সুযোগ সুবিধা নেয়নি। বরং তারা কি করেছে, তারা তাদের ক্যাম্পাসে ফিরে গিয়েছে, ক্যাম্পাসে ফিরে যে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কাজ করার চেষ্টা করেছে। এবং আপনি অবাক হবেন যে আমি দীর্ঘ 5 বছর হলে থাকতে পারি না, আমার ছাত্রত্ব রয়েছে, বৈধ ছাত্র। তো আমি 5ই আগস্টের পর যখন হলে গেলাম, ওই হলে যারা পূর্বে ছিল তাদের একটা অংশ আমাকে বললো, ভাই আপনি এভাবে উঠতে পারবেন না, আপনার নিয়মতান্ত্রিকভাবে উঠতে হবে। আমি তো বঞ্চিত ছিলাম, ছাত্রলীগ থাকতে দিত না আমাকে, বলতেছে তাতে কি হয়েছে, আপনার এখন নতুন করে অ্যাপ্লিকেশন করা লাগবে, আপনার উঠতে হবে। আমি মাস্টার্সের শিক্ষার্থী, আমার আবার অ্যাপ্লিকেশন করতে হবে। তা আমি তাদের যে পালস সেটাকে সমর্থন জানালাম, তাদের মতামতকে, যে না, তারা যদি মনে করে শিক্ষার্থীরা যে আমার এইভাবে উঠা উচিত, আমি এইভাবে উঠবো। পরবর্তীতে আমি কিন্তু 3 থেকে 4 মাস আমার লেগেছে হলে উঠতে, বিভিন্ন প্রসিডিউর, ইন্টারভিউ, ভাইবার মাধ্যমে কিন্তু আমি হলে উঠেছি। এবং প্রথম ভাইভায় কিন্তু আমার সিট হয়নি, কারণ সিটগুলো নেসেসিটি বেস দিয়েছে বা বিভিন্ন কাহিনী ছিল সেখানে। পরবর্তীতে কিন্তু আমার সিট হয়েছে। অর্থাৎ বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমার কিন্তু 5 মাস লেগেছে আমার হলে, অথচ 1 ন্যানো সেকেন্ডের জন্য আমি গত 5 বছরে হলের বারান্দা পর্যন্ত যেতে পারিনি, হলে থাকার দূরের কথা। এই জন্য এই ধরনের বিভিন্ন যে প্রতিবন্ধকতা সেগুলো কিন্তু আমরা ফেস করেছি। আচ্ছা, এরপরে শিক্ষার্থী বান্ধব কি কি কর্মসূচি দেখেন, আমরা সাংগঠনিকভাবে ছাত্রদল কিন্তু যখনই কর্মসূচি প্রণয়ন করেছে, শিক্ষার্থীদের বিভিন্ন মতামতকে তারা সম্মান দেওয়ার চেষ্টা করেছে, যে পালসকে ধারণ করে আমরা কর্মসূচি প্রণয়ন করছি। আপনি দেখেছেন আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, শীতকালীন যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, এরকম অনেক প্রতিযোগিতা করছে। আমি ব্যক্তিগতভাবেও কিন্তু 5 বছর পরবর্তী সময় কমন মিডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেছি, যেখানে প্রায় 35 জনের অধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থী, তারা কিন্তু স্বেচ্ছাসেবক কাজ করে। সেখান থেকে আমি সেখানে শিক্ষার্থীরা যেন খেলার মাঠে থাকে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং কোনো খারাপ অভ্যাসে যেন জড়িয়ে না পড়ে, এই জন্য আমি কিন্তু প্রথমে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি, আন্তঃহল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। এর পরবর্তীতে আমি সেখান থেকে একটি বিশ্ববিদ্যালয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করি রোজার মাসে। তারপরে আপনি জানেন যে 2টি ঈদে আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনেকেই আছে বাড়ি যান না, বিশেষ করে দুইটি কারণে তারা বাড়ি যান না আমার যে রিডিং। একটা হচ্ছে ঈদের 2-3 দিন বা 7 দিন পর পরীক্ষা থাকে, এটা যারা একটু পড়তে চায় তারা বাড়ি যায় না। দ্বিতীয়ত যারা চাকরি পরীক্ষার জন্য অপেক্ষা করছে, যারা মাস্টার্সের শিক্ষার্থী, তারা কিন্তু বাড়ি যায় না, কারণ বাড়ি গেলে বিভিন্নভাবে জিজ্ঞেস করে তোমার চাকরির অবস্থা কি, চাকরি পাচ্ছ না কেন, এই ধরনের এক ধরনের ব্যক্তিগানি থেকে তারা কিন্তু বাড়ি যায় না। আর এক প্রকার, যাদের পরিবারে আত্মীয় স্বজন কেউ নেই বলতেই চলে, তাদের পিতামাতা নেই, তারা বাড়িতে যায় না। সুতরাং আমাদের এই শিক্ষার্থীরা যেন ঈদের দিনটাকে ঈদের দিন মনে করে, আমি কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমার সামর্থ্যের জায়গা থেকে, আমি প্রতি ঈদে, যে 2টি ঈদ হয়েছে, সেই ঈদে শিক্ষার্থীদের আমি একটা ফেস্টিভ ফুড দেওয়ার চেষ্টা করেছি, যেন প্রত্যেকের রুমে রুমে আমরা যেন ফেস্টিভ ফুড এই কমন মিডিয়ার পক্ষ থেকে পৌঁছে দিতে পারি, একটা ঈদ কার্ড, সেটা কিন্তু আমরা পৌঁছে দিয়েছি এবং শিক্ষার্থীরা এটা খুব ভালোভাবে গ্রহণ করেছে। এর পরবর্তীতে আমরা এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ওই যে আপনার আন্তঃবাস রুট ফুটসাল টুর্নামেন্ট করলাম, কারণ আমাদের সবাই খালি আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ভাবে, অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে কিন্তু কেউ ভাবে, কিন্তু তার একটা বড় অংশ বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা আসছে, পড়ছে, আড্ডা মারছে, চলে যাচ্ছে বাড়িতে। আড্ডাও মারতে পারছে না, কারণ বাসের ট্রিপ অনেক কম, ডাউন ট্রিপ অনেক কম, 5:30টার পর কোনো বাস নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তাদের যদি ক্লাসই হয়তো ভাই 5টা পর্যন্ত, আড্ডা মারবে কখন? তো তাদের জন্য আমি একটি আন্তঃবাস রুট ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করলাম। এরপর আমি একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, তাদের মেধা অন্বেষণ টাইপের একটি প্রতিযোগিতা। এরপর আমি আরেকটি কাজ করেছি, সেটি হলো আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা যেন, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরোয়, তারা আসে একদম সুস্থ স্বাভাবিক হয়ে, অধিকাংশ যাওয়ার সময় হাজার রকমের রোগ তাদের বাসায় বাঁধে, কেননা এখানে খাবারের পুষ্টিমান রয়েছে, পারিপার্শ্বিক পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশের একটি ব্যাপার। এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি ঢাকা শহরে একটা ভালো ডক্টর দেখাতে হয়, তার 1500 থেকে 2000 টাকা ভিজিট দিতে হয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর জন্য অত্যন্ত ব্যয়সাধ্য ব্যাপার। আমার যেহেতু আদর্শিকভাবে ছাত্রদলের রাজনীতি করি, আমাদের আদর্শিক সাথে মিল আছে, এরকম অনেক চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক এই ঢাকা শহরে রয়েছে। আমি তাদের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে আমি কমন মিডিয়ার মাধ্যমে ফ্রি টেলিমেডিসিন সেবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি চালু করেছি। এই পর্যন্ত প্রায় 2300-এর অধিক শিক্ষার্থী কিন্তু আমার ফ্রি টেলিমেডিসিন সেবা নিয়েছে। আরেকটি বিষয়, আমি যখন 5 আগস্টের পর 3-4 মাস পর হলে উঠলাম, একদিন খুব অসুস্থ বোধ করলাম। অসুস্থ বোধ করে দেখলাম ওষুধ আনতে হবে, কিন্তু আমার হলে ফার্মেসি নেই। তখন আমি এক ছোটো ভাইকে ফোন দিয়ে ওষুধটা আনালাম। তখন আমার মনে হলো এই ফিলিংস থেকে, যে আমাদের তো বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা অসুস্থ বোধ করে কিন্তু ওষুধ খেতে পারছে না, কারণ এখানে আমাদের ঢাকা মেডিকেল পর্যন্ত যাইতে হবে, সেখানে সার্জিক্যাল ওষুধ কিছু পাওয়া যায় না। সুতরাং আমি তখন চেষ্টা করলাম যে আমরা ফ্রি ডেলিভারি চার্জে ওষুধের মূল্য এই শিক্ষার্থী দেবে, সে যদি আমাদের কমন মেডিকেল পেজে যোগাযোগ করে, অসুস্থ বোধ করে কোনো শিক্ষার্থী, আমরা যেহেতু একটা বড় ছাত্র সংগঠন করি, অনেক কর্মী আমাদের,
অনেক ছোটো ভাই বন্ধু বান্ধব রয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে ফ্রি ডেলিভারি চার্জে ওই ওষুধটি পৌঁছে দেবো, সে শুধু ওষুধের মূল্যটি দেবে। ছেলেদের ক্ষেত্রে আমরা তাদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি রুমের, আর মেয়েদের ক্ষেত্রে হল গেটে আমরা পৌঁছে দিয়েছি। এর পরবর্তীতে খালি টেলিমেডিসিন সেবা বা মেডিকেল ক্যাম্প বা ওষুধ পৌঁছে দিয়ে আমরা ক্ষান্ত হইনি। আমরা কিন্তু মেয়েদের যে হলগুলো রয়েছে, কারণ আমাদের নারী শিক্ষার্থী অনেক সময় তাদের রোগের কথা কাউকে বলতে চায় না, শেয়ার করার লোক পায় না, এই জন্য তাদের হলের অভ্যন্তরে আমি কিন্তু 5টি হলের ভিতর 3টি হলের অভ্যন্তরে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি। খুবই চমৎকার। এরপরে আমরা শেষ করব, অনেকক্ষণ কথা বললাম। এই যে নির্বাচন গেল, ডাকসু নির্বাচনে ফলাফল তো জয় পরাজয় থাকবেই। ও হামিম হেরে গেল, কিন্তু হামিম আসলে এই নির্বাচনে কি কিছু পেল? অবশ্যই পেয়েছি। আমি অসংখ্য শিক্ষার্থীর ভালোবাসা পেয়েছি, তাদের সাথে এক ধরনের এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে। দেখুন, আমরা যারা ছাত্র সংগঠনগুলো রাজনীতি করি, শুধু ছাত্র দলে না, সকল ছাত্র সংগঠনের আমরা কিন্তু বেশিরভাগ সময় শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, সেগুলো আমাদের মিছিল মিটিং স্লোগানের মাধ্যমে সেই দাবি দেওয়াগুলোকে প্রতিফলিত করি, তাদের কণ্ঠস্বরকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করি। কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমার একটি উপলব্ধি হচ্ছে, সেটি হলো আমরা যারা ছাত্র সংগঠনের রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, আমরা যখন প্রত্যেক রুমে রুমে গেলাম ভোট চাওয়ার জন্য, শিক্ষার্থীদের সাথে সমস্যা শোনার জন্য, শিক্ষার্থীদের সাথে এক ধরনের এঙ্গেজমেন্ট আমাদের তৈরি হলো। আমরা আগে তাদের যে সমস্যার কথা ভাবতাম, তার থেকে সেই সমস্যা আসলেই কি সমস্যা, এটা প্রগাঢ়ভাবে কিন্তু আমাদের চিন্তার দুয়ার খুলে দিয়েছে। আমরা আরও উপলব্ধি করতে পারলাম যে কীভাবে এইটার সমাধান করা যায়। সুতরাং আমি একটি উপলব্ধি হলো, সেটি হলো আমাদের যারা ছাত্র সংগঠনের রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, শুধু মিছিল মিটিং স্লোগানের মাধ্যমে তাদের কণ্ঠস্বর প্রতিফলিত করলে হবে না, তাদের রুমে রুমে আমাদের যেতে হবে, তাদের দ্বারে দ্বারে যেতে হবে, তাদের সমস্যার কথা আমাদের যেয়ে শুনতে হবে। তাহলে আমাদের আরও এঙ্গেজমেন্ট বাড়বে, তাদের সাথে এক ধরনের বন্ডিং তৈরি হবে, যেটা ছাত্র রাজনীতিতে একটি অন্যতম কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়া প্রয়োজন। এই জন্য আমার মনে হয়েছে যে নির্বাচনে হয়তোবা আমি ফলাফলে হেরে গিয়েছি, কিন্তু হেরে গিয়েও জিতে যাওয়া যায়। সেটি হলো ভালোবাসা, শিক্ষার্থীদের অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, যারা আমার সিনিয়র তাদের স্নেহ পেয়েছি, যারা আমার বন্ধু তাদের ভালোবাসা পেয়েছি, এবং যারা আমার জুনিয়র তাদের শ্রদ্ধা পেয়েছি। এটাই আমার কাছে মনে হচ্ছে একটি বড় প্রাপ্তি, এবং আমার কাজের পরিসর আরও বেড়ে গেছে বলে আমার বিশ্বাস হয়েছে। তার মানে হামিম আরো কাজ করে যাবেন শিক্ষা? অবশ্যই, আমি তো ইতিমধ্যে বলেছি যে আমরা ব্যক্তিগত পর্যায়ে আমি কাজ করবো আমার যেটুকু সামর্থ্য আছে। এরপর আমার সাংগঠনিকভাবে আমরা কাজ চলমান রাখবো আমাদের সংগঠনের ব্যানারে। একইভাবে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সাংগঠনিকভাবে কিন্তু আমরা বর্তমান যে ডাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদেরকে সহযোগিতার মন মানসিকতা আমাদের ইতিমধ্যে রয়েছে, এবং তাদের যে কোনো দরকারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রস্তুত। জি, ধন্যবাদ হামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম শেখ তানভীর বারী হামিমের কাছে তার ক্লাস 6 থেকে তিনি যে রাজনৈতিক ধারায় যুক্ত হয়েছেন এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে চান, এবং জুলাই অভ্যুত্থানে তার গল্প, তার যে সেই সংগ্রামী সেই স্মৃতিগুলো, সেই দুঃসহ স্মৃতিগুলো আমরা শুনলাম। আমরা চাই এই ধরনের শিক্ষার্থীরা, এই ধরনের ছাত্র নেতারা আমাদের বাংলাদেশের জন্য কাজ করুক, আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করুক, দেশটা সুন্দর হয়ে উঠুক, এই দেশটায় আর কোনো বৈষম্যের চাষ না হোক, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে উঠুক, সেই কামনায় আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।